নির্বাচন নাকি নির্বাচন না, সেটাই প্রশ্ন। ইলেকশন ও নো ইলেকশন, দ্যাট ইজ দ্য কোয়েশ্চন। দি এক্সিকিউটিভ টাইমস 2.0 থেকে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা। শেক্সপিয়ারের হ্যামলেটের সেই বিখ্যাত উক্তিটি আমরা স্মরণ করতে পারি, টু বি ওর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চন। আমাদের জাতীয় জীবনে এমন একটা সময় এসছে যখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কি করব। কঠিন সিদ্ধান্ত, আমাদের ভুলও হতে পারে, আমরা ঠিকও করতে পারি। সেটি হলো আমাদের দেশে কখন নির্বাচন হবে। এটা কি এই ডিসেম্বরে নির্বাচন হবে নাকি হবে না? বিএনপি চাচ্ছে এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতেই হবে, পারলে এবং তার আগে হলে আরও ভালো। ডক্টর ইউনূস তিনি আগেও বলেছিলেন এবং কিছু মানে এখনও বলছেন, যেটা সেটি হলো যে অল্প সংস্কার যদি চায় মানুষ তাহলে এই ডিসেম্বরের মধ্যে ইলেকশনটা হবে, আর যদি একটু বেশি সংস্কার চায় তাহলে সামনের বছর জুন জুলাইয়ের মধ্যে হবে। বিএনপি সেটা মানছে না। বিএনপি বলছে যে না, ডিসেম্বরের মধ্যে হতেই হবে। এবং শুধু তাই না, তার একটা রোড ম্যাপ চাচ্ছে। রোড ম্যাপ বলতে যেটা বোঝাচ্ছে, যেটা আমরা মনে করছি, সেটি হলো যে একটা দিনক্ষণ সব কিছু ঠিক করে দিতে হবে। অমুক সময় অমুক দিনে এতটা থেকে এতটা মানে এই সময়ে এই ইলেকশনটা হবে। এনসিপি অর্থাৎ ছাত্রদের যে রাজনৈতিক দল, জাতীয় নাগরিক পার্টি, তারা বলছে যে একটা বিপ্লবের মধ্য দিয়ে আমরা এই বাংলাদেশকে পেয়েছি নতুন করে, এবং সেজন্যে অনেক লোক আত্মাহুতি দিয়েছে, তারা শহীদ হয়েছে। এখন যারা এই হত্যাযজ্ঞটা ঘটিয়েছে, হাসিনা এবং তার সঙ্গীরা, আমরা যদি তাদের বিচার না করি তাহলে ইলেকশন করাটা এই শহীদদের সঙ্গে বেঈমানি করা হবে। এটা একটা ঠিক আছে, এই জিনিসটা এটা মানে সবাই অনেকেই মনে করছেন, অনেকে না বলতে গেলে সবাই বলছেন যে হ্যাঁ এটা ঠিক আছে, এটা 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 বিচার করতে হবে। কিন্তু প্রশ্ন হলো যে এই ডিসেম্বরের মধ্যে এই বিচার কাজটা কি সম্পন্ন করা সম্ভব হবে? এবং যদি তা না হয় তাহলে তো ইলেকশন করা হচ্ছে না। এক্ষেত্রে বিএনপি কী অবস্থান? বিএনপি তো বলছে যে না, আমরা ইলেকশনটা পেছাবো না। এছাড়া আরও ব্যাপার আছে, যে অনেকটা সংস্কারের প্রশ্ন আছে। এই সংস্কারগুলো বিএনপি ক্লিয়ারলি বলছে যে সংস্কার যেটা ছোটোখাটো সংস্কার করা তাড়াতাড়ি করে ফেলেন, আমরা বাকি সংস্কার যারা আমরা আসবো তারা আমরা দেখব কি কতটুকু সংস্কার করা যায় ইত্যাদি ইত্যাদি। তো এখন বিএনপির অনেকটা তারা নিশ্চিত যে একটা তারা আসবেন মানে ক্ষমতায়, কারণ হিসাবে আমরা বলতে পারি যে ইদানিং যে একটা জরিপ হয়েছে, এমনকি বিএনপি আমরা দেখলাম আল জাজিরার একটা প্রতিবেদনে বলা হয়েছে যে আমাদের মানে বিএনপির ডক্টর মঈন খান উনি নাকি বলেছেন যে তারা তাদের মধ্যে একটা নিজেদের মধ্যে একটা জরিপ করেছেন এবং তাদের দেখেছেন যে বিএনপি মেজরিটি পাবে। তাছাড়া যেটা যে জরিপের কথা বললাম সেটা হচ্ছে ইনোভেশন কনসাল্টিং। শব্দটা কিন্তু ইনোভেশন না, এদের নিজস্ব একটা মানে শব্দ তারা চয়ন করেছে, সেটি হচ্ছে ইনোভেশন কনসাল্টিং। এদের অফিসটা বিলাতে এবং বাংলাদেশে একটা অফিস আছে, কিন্তু আমি এদের অফিস সম্পর্কে খুব একটা জানি না। আমার মনে হয় না খুব বেশি মানুষ এদের অফিস সম্পর্কে খুব একটা জানে, বা এদের এরা জরিপ করেছে। তবে আমাদের মনে রাখতে হবে যে সার্ভে, যে আমরা জরিপ যখনই করি না কেন, এর অনেকগুলো ফ্যাক্টর থাকে, অনেক বিষয় থাকে। এটা দেখতে হবে যে স্যাম্পলিংটা কেমন হয়েছে, কতগুলো লোককে করেছে, প্রশ্নটা কেমন করেছে, ফরম্যাটটা কী, এখানটা মানে মেথোডোলজি কী না হয়েছে, এখানটায় ওয়েটেড কি না, অনেক কিছু ব্যাপার আছে। তো সেইগুলো করা হয়েছে কিনা সঠিকভাবে, সেগুলো দেখার ব্যাপার আছে। এবং এই সমস্ত যারা জরিপ করে তাদের ব্যাপারে এগুলো সম্পর্কে আমাদের একটা সবসময় সন্দেহ রয়ে যায় যে সঠিকভাবে তারা জরিপটা করতে পারেন না। এমনকি গ্যালাপ যে জরিপ করা হয় সেখানেও অনেক সমস্যা থাকে, এবং কোনো জরিপই সত্যিকার অর্থে ফুল প্রুফ না, তাও একটা ধারণা করা যায়। এবার একটা জিনিস মনে রাখতে হবে, জরিপ করাটা কিন্তু অনেক ক্ষেত্রে পলিটিক্যালি মোটিভেটেড হতে পারে। একটা বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য বিশেষভাবে একটা মানে
প্রশ্ন তৈরি করে তাদের একটা মানে জনমত সৃষ্টি করার জন্য, সাহায্য করার জন্য সেটা তারা অনেক সময় করে। তো এগুলো বিষয়ে আমাদের খেয়াল করতে হবে। তারপরেও আমরা যদি এই যেটা হয়েছে জরিপটা সেটা নিয়ে একটু আলোচনা করি, তাহলে দেখব যে তারা বলছে যে 59% লোক, এবং তারা কী করেছে, 10,000 একটু বেশি লোককে তারা মানে প্রশ্ন করেছে, স্যাম্পলিং যেটা। তো এখন এই 18 কোটি লোকের দেশে 10,000-এর মধ্যে এটা কতখানি যে রিপ্রেজেন্টেটিভ হবে, প্রতিনিধিশীল হবে, এটা মানে বলাই বাহুল্য। কারণ এখানে আমাদের একটা সন্দেহ থেকে যাবে, এটা অ্যাকসেপ্টেবিলিটিটা অনেক কম, গ্রহণযোগ্যতা অনেক কম। তবু তারা বলছে যে 59% লোক বলছেন যে এই ডিসেম্বরের মধ্যে, এই সালের, এই বছরের ডিসেম্বরের মধ্যেই তারা নির্বাচন চায়। এবং এটাও জরিপে উঠে এসছে যে যদি নির্বাচন হয় এই ডিসেম্বরের মধ্যে, তাহলে দেখা যাবে যে বিএনপি তারা মোরলেস 41%, অর্থাৎ 41% ভোট পাবে, জামায়াত পাবে 31%, 31%, আওয়ামী লীগ পাবে 14% এবং এনসিপি অর্থাৎ ছাত্রদের যে দলটি তারা পাবে 5%। এখন এমনিতে তো এই জরিপ নিয়ে প্রশ্ন রয়েই গেছে। তারপর একটা ব্যাপার হলো যে এনসিপির ব্যাপারটা। এনসিপি একটা দল যারা এই মানে বর্তমানে যে আমরা দেশটা পেয়েছি, সেই দেশ পাওয়ার পেছনে তাদের অবদানটা অপরিসীম, এবং এদেরই প্রায় সব না হলেও অনেকেই যারা নেতৃ পর্যায়ে আছেন, নেতৃস্থানীয়, তারা এই বিপ্লবে সরাসরিভাবে জড়িত এবং নেতৃত্ব দিয়েছেন তারা। এবং তাদের দল যে মাত্র 5% পাবে, এটা অনেকেই বিশ্বাস করেন না, এবং বিশ্বাস না করার কারণ আছে। কারণ বাংলাদেশের মানুষরা তো মানে এত বেশি মানে অকৃতজ্ঞ না যে যারা আমাদের দেশে একটা সুন্দর একটা নতুন দেশ উপহার দিয়েছে তাদেরকে আমরা এত সহজেই ভুলে যাব। যাই হোক, তবে অনেকে ধরে নিয়েছেন মানে এটা যে বিএনপি ক্ষমতায় আসবে, এবং তারা সেই জন্য, এবং এখানে একটা মানে অনেকে মনে করছেন কোয়াইট রাইটলি, সেটি হলো যে বিএনপি যেহেতু এখন যদি ভোট হয় তাহলে ক্ষমতা আসবে, তো সেই জন্য তারা খুব তাড়াতাড়ি চাচ্ছে ভোটটা মানে যাতে তাড়াতাড়ি হয়। যদিও বিএনপি বলছে না, এটা না, কারণ তারা মনে করছে যে মানে এটা যদি দীর্ঘায়িত হয়, প্রসেসটা প্রলম্বিত হয়, তাহলে এখানে একটা মানে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হতে পারে। এখন একটা জিনিস আমরা লক্ষ্য করছি, সেটি হলো যে এই যে জরিপটা হয়েছে সেটি 1 মাস আগে, 1 মাস আগে হবে, মার্চের 8-9 তারিখের দিকে জরিপটা হয়েছে। 1 মাস পর, এই 1 মাসটা কিন্তু মারাত্মক সময়। এই সময়টায় আমরা অনেক কিছু দেখেছি। এখানে এর আগে ডক্টর ইউনূস, অর্থাৎ মানে 1 মাস আগে যে ডক্টর ইউনূস আর এখনকার ডক্টর ইউনূস তফাৎ আছে। তখন ইউনূস সাহেবের একটা জনপ্রিয়তা ছিল, কিন্তু জনপ্রিয়তাটা অতখানি ছিল না, এবং অনেকে সন্দেহ করছিলেন যে তিনি হয়তো ফেল করবেন বা অলরেডি অনেকটা ফেল করেছেন, এবং অনেকে চাচ্ছিলেন তিনি যত তাড়াতাড়ি পারুক চলে যাক। কিন্তু এই 1 মাসের মধ্যেই একটা অনেক কিছু ঘটে গেল, বিশেষ করে দুটো ঘটনা যেটা তাকে একটা তার জনপ্রিয়তাটাকে অনেক উঁচুতে নিয়ে গেছে। সেটি হলো যে উনি চীনের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করেছেন, এবং ভারতকে উপেক্ষা করেই আমাদের অর্থনীতিতে চীনের অবদান তা আমরা জানি, এবং সেটা আরও মানে বেশি করার জন্যে তিনি চেষ্টা করেছেন, এবং আশা করা হচ্ছে যে চীন আমাদের অর্থনৈতিক সহযোগিতা আরও বেশি করবে। এবং আরেকটি হলো যে বিমস্টেক সম্মেলনে গেলেন, সেখানে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার সাক্ষাৎ, এবং আমরা জানি যে তার আগে বাংলাদেশ থেকে বেশ কয়েকবার চিঠি চালাচালি করা হয়েছিল যাতে একটা সাক্ষাতের ব্যবস্থা করা হয়, কিন্তু আমরা জানছিলাম, শুনছিলাম যে ভারত সেখানে রাজি হচ্ছিল না। কিন্তু শেষ পর্যন্ত দেখলাম যে বৈঠক ঠিকই হলো, এবং সেখানে মিস্টার মোদি আমাদের ইউনূস সাহেবকে সহাস্যে মানে তাকে মানে তার সঙ্গে করমর্দন করলেন, সহাস্য করমর্দন দেখলাম আমরা, এবং এখানে সবাই উঠে দাঁড়ালো। তবে একটা বিষয় মনে রাখতে হবে যে আমরা যখন এই সমস্ত নিয়ে কথা বলি, তখন আমাদের
একটু সতর্ক হতে হবে। আমরা তো আর মানে ভারতীয় যে সমস্ত মিডিয়া আছে, সস্তা মিডিয়া, যারা অতিরঞ্জিত করে সব কিছুকে এবং বানিয়ে বলে, আমরা তো তাদের মতো যদি হই তাহলে আমাদের মধ্যে তফাৎটা কোথায়? তো আমরা অনেকেই বলা শুরু করলাম যে ইউনূসের কাছে মোদি মানে একেবারে পরাজিত হয়ে গেল, হেঁটে শেষ হয়ে মানে মোদি ধরাশায়ী হয়ে গেল, এই সমস্ত বাক্য আমরা ব্যবহার করেছি। অত্যন্ত দুঃখজনক। এই কোনো বিষয়ই না, কেউ কারোর কাছে পরাজিত হয়নি। হ্যাঁ, ডক্টর ইউনূস তিনি তার মানে ডিপ্লোম্যাটিক কার্ড যেটা, সেটা সুন্দরভাবে খেলেছেন, তো সেটা ঠিক আছে। কিন্তু এগুলো মিস্টার মোদি তিনি পরাজিত হচ্ছেন, পরাভূত হচ্ছেন, এই সমস্ত কথা বলা ঠিক না। হ্যাঁ, ইন্ডিয়ান মিডিয়া বলতে পারে, তাদের কথা আলাদা, তারা তো এটা বলে অভ্যস্ত, আমরা তো আর তাদের মতো না। যাই হোক, এখন এই এই বিষয়গুলো, এবং আমরা দেখলাম যে এই মানে ইদানিং যেটা আমরা দেখছি যে বাংলাদেশে এফডিআই যেটা, অর্থাৎ ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টটা বাড়ানোর জন্য এখানটা বিভিন্ন ব্যবসায়ী মহলকে বাইরের থেকে ডাকা হয়েছে, তাদের একটা সম্মেলন হয়েছে এখানটায় ঘুরে, এবং আমরা আশা করছি যে বেশ কিছু ইনভেস্টমেন্ট এখানে বিনিয়োগ হবে। তো তাতে জব অপরচুনিটিস, অর্থাৎ নতুন মানে করে আমাদের মানে চাকরি সংস্থান হয়, কর্মসংস্থান হবে এখানে, এবং আমাদের অর্থনীতিতে উন্নতি হবে। এছাড়া আরেকটা ব্যাপার হলো যে এই যে আমেরিকাতে যে ট্যারিফ, অর্থাৎ ট্রাম্প যে ট্যারিফটা বসিয়েছে, তার মানে সঙ্গে সঙ্গে তার একটা প্রম্পট একটা ব্যবস্থা গ্রহণ করেছে, এবং এটা খুব আমরা মনে করছি খুব ফ্রুটফুল ব্যবস্থা হবে। সেটি হলো যে আমরা এখানে আমদানি মানে আমেরিকা থেকে আমদানিটা বাড়িয়ে দেবো, অন্য অন্য জায়গা থেকে কমিয়ে অ্যাডজাস্টমেন্ট করে। এবং এবং আমরা দেখলাম যে ডক্টর ইউনূস একটা চিঠিও লিখেছেন যে যাতে একটা মানে তাদের যে সিদ্ধান্ত, এটা 3 মাস পিছিয়ে দেওয়া। তো এই সমস্ত অ্যাক্টিভিটিস, এই সমস্ত কার্যকলাপে বোঝা যায় যে ডক্টর ইউনূস যথেষ্ট চেষ্টা করছেন দেশটাকে ভালো করার জন্য, এবং এগুলো নট আননোটিসড, এবং সবাই দেখছেন এটা, সাধারণ মানুষও বুঝতে পারছে। আমি আর আগেও অনেকটা আমার অনেক ইয়েতে বলেছিলাম, ভিডিওতে, যে এখানকার মানুষ অত্যন্ত সচেতন, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, সব দিক দিয়ে সচেতন। তারা বুঝতে পারে কে কেমন, সুতরাং তার গ্রহণযোগ্যতা অনেক বেড়ে গেছে, তিনি অনেক পপুলার হয়েছেন ডক্টর ইউনূস। এবং সেই জন্য অনেকে মনে করছেন যে এই ইলেকশন টিলেকশন দরকার নেই, 4-5 বছরের মতো থাকুক এই ভদ্রলোক, অর্থাৎ ডক্টর ইউনূস এখানে। তো এখন এই সমস্ত অনেক কথাবার্তা হচ্ছে এখানটায়, তো এটা মানে একটা ঘোলাটে পরিবেশের মতো সৃষ্টি হয়েছে। তো সেই ক্ষেত্রে এখন কি করা যায়, কোনটা ঠিক হবে, কি সিদ্ধান্ত নেওয়া যায়, আমি যেটা মনে করছি সেটি হলো যে এই ডিসেম্বরের মধ্যে ইলেকশনটা দিলে সবচেয়ে ভালো হয়। কারণ এটা মানে একটা যদি দেরি হয় তাহলে বলা যায় না, অনেক কিছু ঘটে যেতে পারে। তো সেটা, এবং সেই জন্য অবশ্যই এই বিচার যেটা, সেই বিচার কাজটা তাড়াতাড়ি করতে হবে, সেদিকে নজর দিতে হবে ডক্টর ইউনূসের সরকারকে। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে হ্যাঁ, আমি হয়তো চাইতাম যে এটাকে সামনে বছর জুন পর্যন্ত নেওয়া যেতে পারে, যাতে কিছুটা সংস্কার করা যায়। কিন্তু সমস্যাটা হয়েছে ডক্টর ইউনূসের যে সরকার, এই যে কম্পোজিশনটা, এটা নিয়ে। অর্থাৎ এখানে অনেকেই আছেন, অনেকে বলতে সবাই না, বেশ কিছু 4-5 জন তো বটেই, যারা মানে যৌক্তিকভাবেই বিতর্কিত। আমি নাম বলতে পারি, ডক্টর আসিফ নজরুল একজন, তারপরে যে সংস্কৃতি উপদেষ্টা যেটা পরে হলেন আর কি, মানে মুস্তাফা ফারুকি বোধহয় ওনার নাম, এরপরে এক ভদ্রলোক আছে যাকে পরে, এটা উনি উপদেষ্টান না, তার ডক্টর ইউনূসের একটা সহকারী হিসাবে বোধহয় দেওয়া হয়েছে, নিয়োগ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে মনির হায়দার। এই সমস্ত মানুষ নিয়ে মানুষের মধ্যে যথেষ্ট বিরক্তিবোধ আছে, এটা মানে তারা চায় না যে এরা থাকুক। তো এখন এদেরকে নিয়ে, এই সমস্ত লোকদেরকে নিয়ে যদি ডক্টর ইউনূস তিনি তার শাসন চালিয়ে যেতে থাকেন, তাহলে কিন্তু মানুষ বীতশ্রদ্ধ হয়ে পড়বে একটা পর্যায়ে গিয়ে। তো একটা কাজ করা যেতে পারে, যারা, কেন আমি বললাম যে এই ভদ্রলোকরা কিন্তু মানে যৌক্তিকভাবেই বিতর্কিত,
এদের পেছনে যথেষ্ট, এর নিয়ে অনেক কথাবার্তা মানুষ বলেছে, প্রমাণও দিয়েছে। যাই হোক, তো এদেরকে সরিয়ে একটা রিসাফল করে কিন্তু ডক্টর ইউনূস একটা মানে নতুন ক্যাবিনেট করতে পারে, এবং সেক্ষেত্রে উনি জুন পর্যন্ত বলে আমার মনে হয় নিয়ে যেতে পারেন, জুন জুলাই পর্যন্ত। তবে একটা অসুবিধা হলো, জুন জুলাইয়ের দিকে তো ইলেকশন করা যাবে না তো গরমের মধ্যে, তো জানুয়ারি ফেব্রুয়ারি অর্থাৎ ডিসেম্বর না হোক, ফেব্রুয়ারি মার্চের মধ্যে উনি একটা ইলেকশন করতে পারেন। তার মানে হচ্ছে, মোদ্দা কথা হলো যে বর্তমান যে ক্যাবিনেট আছে, এই ক্যাবিনেটটাকে একটু রিসাফল করতে হবে, কয়েকজনকে বাদ দিতে হবে যারা আমি বিতর্কিত বললাম, এবং যিনি সহকারী রেখেছেন আর কি, তাদেরকে, যার কথা বললাম, মনির হায়দার, মিস্টার মনির হায়দার, তো তাকে এই সমস্ত লোকদের, কেন তাদের কার্যকলাপ প্রশ্নবিদ্ধ, ভালো, অত্যন্ত প্রশ্নবিদ্ধ, এদেরকে বাদ দিয়ে উনি একটা বলতে পারেন, ঠিক আছে আমি ডিসেম্বর, অনেক ক্লিয়ারলি ডেডলাইন যেটা বলা হয়, অর্থাৎ উনি একটা সময় দিয়ে দিলেন, রোড ম্যাপ, যে সেটা হলো যে ডিসেম্বরে হয়তো একটু আর্লি হয়ে যাবে, জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আমরা, ফেব্রুয়ারি মার্চের মধ্যে আমরা এটা করে দেবো, কারণ আবহাওয়ার ব্যাপারটা আছে, ফেব্রুয়ারি মার্চের মধ্যে আমরা এই ইলেকশনটা হয়ে যাবে। এইটা করলে বোধ হয় ভালো হবে। তারপরেও আমি বলছি যে যারা মানে এখানে মানে স্টেক হোল্ডার আছেন, বিশেষ করে আমি সাধারণ মানুষের কথা বলব, কারণ আমি জানি যে আমাদের যারা সাধারণ মানুষ আছেন, তারা মানে তাদের কিন্তু পলিটিক্যাল কনসিয়াসনেস সাংঘাতিক, তারা রাজনীতি সম্পর্কে সজাগ, তারা কোনটা ভালো কোনটা মন্দ বুঝতে পারেন। সুতরাং এর মধ্যে আমি জানি না কীভাবে ভালো হতো আরেকটা, সেটি হলো যদি আমরা মানে একটা ভোটের ব্যবস্থা করতে পারতাম, যে হ্যাঁ না যেরকম একটা ভোট হয়, সেটি হলো যে মানে আমরা কি ইলেকশনটা ডিসেম্বরে করব নাকি জানুয়ারিতে, ফেব্রুয়ারি মার্চে দিয়ে করব, এরকম একটা কিছু যদি করা যেত, কিন্তু সেটা ব্যয় সাপেক্ষ, এবং সেটা মনে হয় সম্ভাবনা এটা নেই, এবং এটা বোধহয় করা যাবে না। তো শেষ কথা হলো যে নির্বাচন দিতেই হবে, নির্বাচন ছাড়া হবে না। সেখানে এখন আমাদের বিএনপি আসুক আর অন্য যে কোনো পার্টি আসুক, নির্বাচন দিতেই হবে। নির্বাচন ছাড়া দেশ চলবে না, কারণ এখানে অনেক অনেক প্রশ্নের জন্ম দেবে। যদি অনেকে মনে করেন যে নির্বাচন নিয়ে কিন্তু ভারত খুব আগ্রহী, এবং এই নির্বাচন নিয়ে যারা কথা বলেন তারা হয়তো একটু ভারতপন্থী, ইটস নট ট্রু, কারণ নির্বাচন বললেই যে ভারতপন্থী হতে হবে তা না। এই নির্বাচনটা দরকার এই জন্য যে আমাদের অন্তত একটা অ্যাকাউন্টেবিলিটির ব্যাপারটা রয়ে যাবে। বর্তমান সরকারকে আপনারা যদি অ্যানালিসিস করেন, দেখবেন যে কোন বেসিসে হয়েছে, এদের ফাউন্ডেশনটা কীভাবে আছে। এটা খোদা না কাছ থেকে কিছু দুর্ঘটনা ঘটে গেল, কীভাবে তারা দায়ী হবে? একজন তো চলে গেলেন এক জায়গায়, আরেকজন চলে গেলেন অন্য জায়গায়, তো এটা তো এইভাবে হয় না। কিন্তু একটা যদি রাজনৈতিক দলের মাধ্যমে এটা হয়, তাহলে কিন্তু সেই আপনার দলকে প্রশ্ন করা যাবে। মানুষ সে দলকে তারা বলবে যে তোমরা হয়তো 2-4 জন লোক পালিয়ে গেল, কিন্তু সে দলকে বলতে পারে তোমাদের জন্য তো এটা হয়েছে, তখন তারা দায়ী করবে, তাদের দায়বদ্ধতা রয়ে যাবে দলের কাছে। কিন্তু এখানে মুষ্টিমে কয়েকজন লোক যারা এই সরকারে আছে, তাদের দায়বদ্ধতা বলে কি নাই আছে কি? তারা কি বলবেন, এবং কোন প্রেক্ষিতে তারা বলবেন? তারা বললেন আমাদের ঢুকাই দিয়েছে, আমরা ছিলাম, আমরা যা পারছি তাই করেছি, বাস এই, এরকম অনেক হতে পারে। তো সেই জন্য ঠিক মানে ওই রকম ইমোশনাল না হয়ে যে ওনাকে রাখতেই হবে এবং এটা আরও দিন থাক, মানে ইউনিসেফ সরকার অনেক দিন দরকার, এই জাতীয় স্লোগান দিয়ে বহু বছর দরকার, এই কথা বলার কোনো যুক্তি নেই। শেষ কথা হলো, আমরা একটা নির্বাচন চাই, সুষ্ঠু নির্বাচন চাই, এবং সেই জন্যে আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে। আমাদের যে সাধারণ যে স্বার্থ সংশ্লিষ্ট যে ব্যাপারগুলো আছে ছোটোখাটো, এগুলোকে দূরে সরিয়ে দিয়ে অন্তত একটা কমন গ্রাউন্ড তৈরি করে সেখানে একমত হয়ে আমরা একটা সিদ্ধান্তে আসি যে যাতে বাংলাদেশে একটা সুন্দর নির্বাচন হোক এই বিপ্লবোত্তর সময়ে।